এই আদেশ অনুযায়ী একটা রেফারেন্ডাম হয়েছিল। রেফারেন্ডাম কোন কোন প্রশ্নে হয়েছিল তারও এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। রেফারেন্ডামে হা হলে কি হবে তাও এখানে বলা ছিল, না হলে কি হবে তা এখানে বিস্তারিত বলা আছে। তাহলে রেফারেন্ডাম হা হয়েছে, তারপরে কাজ কি ছিল? তারপরে কাজ ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন। এখান থেকে ডেভিয়েশন শুরু হয়েছে। দেখেন, এতটুকু পর্যন্ত সব ঠিক ছিল। রেফারেন্ডাম, নির্বাচন, কারো তো কোনো দ্বিমত ছিল না, সকলেই অংশগ্রহণ করেছে। নির্বাচনের পরে যখন রেফারেন্ডামে হা হয়ে গেল প্রায় 70%, বিএনপি পেয়ে গেল 2/3 বেশি আসন, তখন প্রশ্ন আসলো পার্লামেন্ট যে গঠন হবে, একটা তো পার্লামেন্ট গঠন হবে মেজরিটি মাইনরিটির ভিত্তিতে, আরেকটা হলো জুলাই সনদকে বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা ছিল। বিএনপি ফর দ্য ফার্স্ট টাইম সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে ডিক্লাইন করলো, নিল না। ক্রাইসিস স্টার্ট হলো। কিন্তু যদি তারা নিতেন শপথ, আর সংবিধান সংস্কারের এই যে কথাগুলো এখানে থাকে, আজকে 4 মাসের সময় পার হওয়ার কথা না, কথা ছিল যে এইভাবে 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ তার কাজ শেষ করে ফেলবে, করে সেটা বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে গিয়ে বাংলাদেশের পার্লামেন্টটা ভেঙে 2 ভাগ হয়ে যাবে। একটা হয়ে যাবে উচ্চকক্ষ, একটা হয়ে যাবে নিম্নকক্ষ। উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে 100 জন, আর নিম্নকক্ষের সদস্য সংখ্যা হবে 300 জন, এবং তার সঙ্গে নারী আসন সহ 350 জন। এই যে একটা স্ট্রাকচারাল ডিজাইন করে নির্বাচন করা হলো, গণভোট করা হলো, রেজাল্টের পরে শপথ না নেওয়ার কথা বলে বিএনপি এটার ভায়োলেশন স্টার্ট করলো, অনাস্থা তৈরি হলো, চিট ফিল করা শুরু হলো, এক একজন এক এক মন্তব্য করা শুরু হলো। তারা বললেন এটা আইনে নাই, বিএনপি বললেন এটা আইনে নাই, সংবিধানে নাই, তাহলে আমরা এটা করব না। তাহলে নির্বাচনের আগে বলা উচিত ছিল। এখানে যখন তারা একমত পোষণ করেন তার আগে বলা উচিত ছিল। জুলাই যখন বাস্তবায়ন আদেশ জারি হয় তখনই বলা উচিত ছিল যে এটা আমাদের সাথে একমত না। আরো আশ্চর্যজনক হবেন, আমরা সকলেই ছিলাম তো, বিএনপি কিন্তু প্রস্তাব করেছিল যে রেফারেন্ডাম যে দেয়া হবে, গণভোট যে দেয়া হবে, এর প্রস্তাবকারী কিন্তু বিএনপি। আমরা এখানে যারা আছি আমরা তো আই উইটনেস, আমরা সরাসরি এগুলো রেকর্ড আছে, আপনার ভিডিওতে রেকর্ড আছে, এখন আপনি বাজাতে পারবেন। তো যে রেফারেন্ডাম আপনি প্রস্তাব করলেন, এখন রেফারেন্ডামের রেজাল্ট মানছেন না কেন? এই যে রেফারেন্ডামের রেজাল্ট আপনি না মেনে 70% মানুষের হা ভোটের বিষয়টাকে আপনি ইগনোর করছেন, এটা খুব ডেঞ্জারাস প্রপোজিশন। আপনি আগেও মন্তব্য করেছেন কি বাংলাদেশে ইলেকশন নাই, 18তে ইলেকশন হয় নাই, 14তে ইলেকশন হয় নাই, 24-এ ইলেকশন হয় নাই, তো রেফারেন্ডামে তো ইলেকশন হয়েছে, আপনি ইলেকশন রেজাল্ট মানেন না কেন? ওনারা ইলেকশন করেন নাই, পার্লামেন্ট গঠন করেছেন, এই তো এলিগেশন। একজনের ভোট আরেকজন দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, তারপরে ভোট হয় নাই কিন্তু সকলকেই ইলেক্টেড ঘোষণা করে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ এ নট ডিউলি কনস্টিটিউটেড পার্লামেন্ট। তাহলে ডিউলি যে রেফারেন্ডাম হলো, এটা রেজাল্ট যদি আপনি না মানেন, আপনাকে কি বলা হবে? আচ্ছা, আপনি ক্রাইসিসটা বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ থেকেই ক্রাইসিসটা শুরু হয়েছে, ওখান থেকেই আসলে মতের যে মিল না হওয়া সেটি শুরু হয়েছে। ঐকমত্য কমিশন আমরা দেখেছি, সেখানেও কিন্তু আমরা অনেক চেষ্টা বা আকাঙ্ক্ষা ছিল যে সব দলের ঐকমত্য দেখব, সেখানেও সম্ভব হয়নি। তো সেটা কি সূত্রপাত ঐকমত্য কমিশন থেকে শুরু হয়েছিল, নাকি আপনার মতে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া থেকেই আসলে মত না হওয়া? ঐকমত্য কমিশনে যে কিছু দ্বিমত ভিন্নমত ছিল সবই তো এখানে লেখা আছে। এটা তো আপনি এখন রিসার্চ করলে এভরি লাইন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এনিওয়ান ক্যান রিড দিস। আচ্ছা, ওই মতদ্বৈততা সত্ত্বেও তো আমরা সকলে স্বাক্ষর করেছি। মতদ্বৈততার পার্টটাকে আপনি সাইডে রাখেন, রেখে গণভোট হয়েছে। গণভোটে কি মতদ্বৈততা ছিল? কেউ মতদ্বৈততা করেছে গণভোটে? তাহলে রেফারেন্ডামে কেউ মতদ্বৈততা করে নাই, তাহলে রেফারেন্ডামের রেজাল্টের সঙ্গে মতদ্বৈততা হবে কেন? রেফারেন্ডামের রেজাল্টের পরে কি হবে সেটা এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে। যদি এরকম হলে কি হবে দেখেন স্পষ্টভাবে, এখানে তো লুকানো ছাপানোর কিছু নাই। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হারসূচক হইলে কি হবে? এই আদেশ জারির অব্যাহত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে এবং সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। এরা কি করবে? একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং এই আদেশের অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এখনকার যে পার্লামেন্ট মেম্বার তারা দুটো দায়িত্ব পালন করবে। তাহলে এই জায়গা থেকেই এই রেজাল্ট আপনি গণভোট করেছেন, একমত হয়েছেন, প্রপাগান্ডা করেছেন, সকলেই প্রচার করেছেন, রেজাল্ট মেনে কি হবে তার মানছেন না। আমার বিবেচনায় এইটাই ক্রাইসিসটাকে
অধিকতর ঘনীভূত করেছে। জি, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে মোহাম্মদ শিশির মনির। হাসনাত কাইয়ুম, আপনার কাছে আসতে চাই। এতক্ষণ আলোচনাটা শুনছিলেন যে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি হতে চলছে এবং এরই মধ্যে আমাদের দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল সেই আকাঙ্ক্ষার আসলে কতটা বাস্তবায়ন হয়েছে এই বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে চাই। এবং সেই সাথে আসলে দুই দলের মতের অমিল থাকার পরও নতুন সরকার গঠিত হয়েছে, বিরোধী দল সংসদে আসছে, তারা সমালোচনা করছে এবং সরকারি দল বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। এমন অবস্থাতে জুলাই অভ্যুত্থানের এই যে 2 বছর পূর্ত হওয়া পর্যন্ত বা হতে যাচ্ছে, যে এর মধ্যে সেই বাস্তবায়ন হওয়ার প্রচেষ্টা আপনি কেমন দেখেন সরকারের মধ্যে? জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করার কোনো ঘাটতি আপনি দেখেন কিনা সরকারের মধ্যে? প্রশ্ন রাখছি। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। শিশির তো আসলে বিস্তারিত একটা দিক বলছেন। আমরা আসলে ছিলাম পুরো প্রক্রিয়াটার মধ্যেই ছিলাম, এর আগের আন্দোলনে ছিলাম। রাষ্ট্রের সংস্কার করার জন্য কি কি হইতে পারে, যে একই সাথে নির্বাচনটা হওয়া, এটা আমরা অনেক আগে থেকে বাংলাদেশে এই ধারণাটা, এটা আমাদের নিজেদের সৃষ্ট কোনো ধারণা না। এটা 69-এর অভ্যুত্থানের পরে 70-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এখানকার মানুষ এরকমের একটা অভিজ্ঞতা অর্জন করছিল। 70 সালে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে যারা এমএনএ ছিলেন, মানে 70 সালের নির্বাচনের 2টা জায়গা ছিল, একটা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিল আর একটা ন্যাশনাল অ্যাসেম্বলি ছিল। ন্যাশনাল অ্যাসেম্বলিতে যারা বসবেন তাদের বলা ছিল যে তারা প্রথমে গণপরিষদ সদস্য হিসেবে কাজ করবেন, 120 দিনের মধ্যে তারা সংবিধান বানাবেন এবং তারপরে এই সংবিধানের অনুযায়ী তারা দেশ চালাবেন। বাংলাদেশে এই অভ্যুত্থানের পরে আমরা যেটা দেখি যে রাজনৈতিক দলগুলির মধ্যে, আমরা আগে থেকে এটা টের পাচ্ছিলাম, যে রাজনৈতিক দলগুলির মধ্যে ধরেন নানা কারণে অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা, যে আসলে কেউ নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার পরে আন্দোলনের সময়ের যে সমস্ত অঙ্গীকার থাকে সেগুলি বাস্তবায়ন হয় না। বাংলাদেশে যে আলাপটা আসছিল, যে যদি আমরা চাইছিলাম, প্রথম দিকে আমরা বলছিলাম যে আগে সংস্কার পরিষদের নির্বাচন হবে, সংস্কার পরিষদ নির্বাচিত হয়ে তারপরে তারা সংবিধানের সংস্কার করবে, করার পরে আসলে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারা জিতে আসবে তারা এই সংস্কারকৃত সংবিধান অনুযায়ী দেশ চালাবে। কিন্তু এইটাতে তখন পরিস্থিতিটা এরকম দাঁড়াইলো যে মনে করা হচ্ছিল যে এই নির্বাচনটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ডিলে করাচ্ছে, নির্বাচন এগুলি হচ্ছে ডিলে করানোর একটা পাইতারা। সেই দিক থেকে আমরা সবাই যারা ছিলাম, আমরা এটার একটা আসলে একটা সমাধানের জন্য এক ধরনের একটা ফর্মুলার মধ্যে আসে এবং এটা শিশির রাইটলি বলেছেন যে তখন আসলে এই গণভোটের যে প্রস্তাব, এটা হচ্ছে আসলে বিএনপির দিক থেকে আসে, এমনকি উচ্চকক্ষের প্রস্তাব, এটা বিএনপির প্রস্তাব। বিএনপি করেছে। তো সেইখান থেকে ধরেন এই প্রস্তাবগুলির ভিত্তিতে যে পরিস্থিতিটা হইল, এই নির্বাচন হইল এবং নির্বাচনের পরে যে ধরেন তারা সংস্কার পরিষদ হিসেবে কাজ করতে যেয়ে তারা অস্বীকার করলো কিংবা শপথ নিতে অস্বীকার করলো, এইটা কিন্তু ওইখানে আর থাকে না। এরপরে এটার তারা সংসদে এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। প্রথম দিকে তারা বলছে এগুলি সংবিধান অনুযায়ী চলে না, এই নির্বাচন সংবিধান অনুযায়ী নাই, গণভোটের এরকম অধিকার থাকতে পারে না, ইত্যাদি অনেক আলাপ হয়েছে। আলটিমেটলি আসলে যে প্রিন্স ভাই আসছে তাই তার জন্য ভালো হয়। আলটিমেটলি সংসদে তারা যেটা বললেন, তারা বললেন যে আসলে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা যদি এই গণভোট নিয়ে আসলে ভিন্নমত করি তাহলেই নির্বাচনটা হবে না, এবং এই নির্বাচনটা যাতে হয় সেই জন্য আমরা আসলে এটা মেনে নিছি, আচ্ছা আমরা তো কোনো আপত্তি করিনি। আচ্ছা। এইটা হচ্ছে বাংলা। পরবর্তীতে সংস্কার পরিষদের শপথ নেয়নি কারণ তাদের আপত্তি আগে থেকেই ছিল। না, আগে থেকে ছিল না, আগে থেকে ছিল না। মানে সংবিধান জিতে আসার পরে যেদিন আসলে শপথ নেওয়ার কথা, সেই শপথ অনুষ্ঠানে তো একটা অংশ তো শপথ নিল, আরেকটা অংশ কেবলমাত্র ধরেন সংসদ সদস্য হিসেবে শপথ নিল, বাকি শপথটা নিল না, দ্বিতীয় শপথটা নিল না। এবং এটা নিয়ে যখন আসলে পরিস্থিতিটা এরকম ঘোলাটে আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রশ্ন উঠতেছে, তখন আসলে সংসদেই আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাইলেন তিনি কিন্তু এটা বললেন যে আমরা এই যে তখন আসলে গণভোটের বিরোধিতা করি নাই, এটা করি নাই এই কারণে যে যদি আমরা তখন আমাদের বিরোধের কথাগুলি বলতাম তাহলে এই নির্বাচনটা হতো না বলে আমাদের বিশ্বাস, সেই জন্য আমরা এটা মেনে নিয়েছি। এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একদমই প্রথম একটা ঘটনা। নির্বাচন না করে ক্ষমতায় থাকা আছে, নির্বাচনের নামে প্রহসনের ব্যাপার আছে, কিন্তু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল কেউ মানে নাই। যারা আগে বলছে যে আমরা এটা মানি, আমরা এটা চাই, এবং তাদের দলের চেয়ারম্যান ধরেন গণভোটের পক্ষে কথা বলছে,
দলের মহাসচিব গণভোটের পক্ষে কথা বলছে, এবং এই গণভোটের আইন অনেক আগে আসলে পাশ হয়েছে, সেই আইন তারা দেখছেন, সেই আইন তারা পড়ছেন, এবং সেই আইন অনুযায়ী ব্যালট হচ্ছে, নির্বাচন কমিশন সেই অনুযায়ী আসলে যে নির্বাচনটাকে সেভাবে সাজাচ্ছেন, এর সবই তো তাদের চোখের সামনে হচ্ছে। তখন তারা বলেনি। কেন বলেনি? তারা ব্যাখ্যা দিয়ে বললেন যে আমরা মনে করছি এইখানে বাধা দিলে আসলে নির্বাচনটা হবে না। আচ্ছা। এটাই হচ্ছে ওনাদের জিস্ট। এইটা অ্যাডমিটেড যে তারা এই অজুহাতে আজকে সংস্কারের যেই জায়গাগুলির মধ্যে একটা লিখিত কিংবা আসলে ঐকমত্যের যে লিখিত ডকুমেন্ট হয়েছিল, সেই ডকুমেন্টের ব্যাপারে পরবর্তীতে তারা আসলে তাদের আপত্তিগুলির কথা তুললেন। জি তাতে আমি যেটা বলতে চাই, যে কথাটা বলে আমি শেষ করি, মানে আপনার জি। সুবিধা। তাতে এখন পর্যন্ত এই যে 24 মাস হইতে যাইতেছে, আমরা 5 তারিখে এই অভ্যুত্থানের 2 বছর পূর্তি করব, কিন্তু পুরো বিষয়টা আসলে এর উল্টা পথে হাঁটা শুরু হয়েছে। এবং সংসদ, এটা ধরেন অনেকগুলো আইন যেগুলো অধ্যাদেশ আকারে ছিল, যেটা 47টার বাইরে যেগুলিকে আইন করা হয়েছিল, যেমন ধরেন গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে টেলিকমিউনিকেশনের ধরেন 97 ধারা, যেগুলিতে বিচার বিভাগের ধরেন পৃথকীকরণ, এই জায়গাগুলি, কিংবা আসলে স্থানীয় সরকারের এই যে ক্ষমতা কেড়ে নেওয়ার এবং প্রশাসক বসানোর ব্যবস্থা, এইগুলি করার ভেতর দিয়ে আসলে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষার সাথে আসলে বিএনপি নিজেও এগ্রি করছিল, কিংবা বিএনপি নিজে যেগুলির কথা আগে বলছে 31 দফায়, যেগুলি তার স্পিরিটের সাথে যেগুলি যায়, এইগুলির সাথে তারা বাইরে চলে আসলেন, এবং তারা বললেন যে এগুলি তারা ভবিষ্যতে ভালো করে করবেন। জি তারা বললেন না যে এটা করবেন না তারা। জি, হাসান কিন্তু কায়ুম। আমরা এই 2 বছরে দেখতেছি যে এটা না হওয়ার এখনো দিকে পর্যন্ত বাংলাদেশ আসছে। বাস্তবায়ন হয়নি। হাসান কায়ুম, আবার আসবো আপনার কাছে। এর মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। স্বাগত আপনাকে করা আলাপে। যে আলোচনাটা এতক্ষণ ধরে হচ্ছিল, আজ 1 জুলাই, 24 জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ত হতে যাচ্ছে। 23 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। এর মধ্যে নির্বাচিত সরকার এসেছে, বিএনপি সরকার গঠন করেছে। সেই সাথে সাথে আমরা দেখলাম যে জনমানুষের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, এবং রাজনৈতিক দলগুলোর এক ধরনের আকাঙ্ক্ষা ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের পরে বেশ বড় ধরনের একটা পরিবর্তন আসবে, যার প্রতিফলন আমরা পেলাম মোহাম্মদ শিশির মনিরের কথায়, হাসনাত কায়ুমের কথায়। এতক্ষণ ধরে বলছিলেন যে গুম কমিশন, বিচার বিভাগের পৃথকীকরণ, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া, এই বিষয়গুলো থেকে বিএনপি সরকারের অবস্থানের যে পরিবর্তন, সেটি আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেখান থেকে বিএনপি সরে গিয়েছে কিনা, এই প্রশ্নটি থাকছে। এবং সেই সাথে আরো বেশ কিছু সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের পরে বেশ কিছু পরিবর্তন আসবে, যৌক্তিক সংস্কার আসবে, সেখানে এই মুহূর্ত পর্যন্ত আপনার কি মনে হয় সেটা কি রক্ষা করা সম্ভব হয়েছে কিনা? ধন্যবাদ আজকে শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে অ্যাডভোকেট শিশির মনির এবং কায়ুম ভাই, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আসলে যেটা বলেছেন যে আপনার গণ অভ্যুত্থানের 2য় বর্ষের দিকে আমরা ধাবিত হচ্ছি। জুলাইয়ের আজকে 1 তারিখ, 5ই আগস্ট যেটা বলা হয় যে 36 জুলাই, সেই 36 জুলাই আমাদের এই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি পালিত হবে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, এবং যারা সেই লড়াই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিও আমার শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা যে কথাগুলো আপনি বলেছেন, যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, জনমানুষের আকাঙ্ক্ষাই বিএনপির আকাঙ্ক্ষা। বিএনপি জনগণের দল, জনগণের পালস বুঝেই বিএনপি রাজনীতি করে, এবং সেই কারণেই বিএনপি তখনও যা বলেছিল এখনও তাই বলছে। আমরা কখনোই সেই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে আমরা সরে আসিনি, এবং জুলাই সেই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে যেই জুলাই সনদ রচিত হয়েছিল, যেটা আমরা সংসদের দক্ষিণ প্লাজায় আপনার প্রধান উপদেষ্টা সহ অন্যান্য রাজনৈতিক দল সহ আমরা স্বাক্ষর করেছিলাম, সেই জুলাই সনদকে আমরা ধারণ করি। সেই জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন আমরা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এখন প্রশ্ন আসতেই পারে যে এতদিনে আমরা কি করলাম? মাত্র 4টা মাস বিএনপি সরকার গঠন করেছে, এটা সংসদ গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে। দীর্ঘ 17 বছরের যে জঞ্জাল, সেটাকে আমাদেরকে মুক্ত করতে হচ্ছে, এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যেই কিছু সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলোও আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। সেই কারণে আমরা সেই প্রথম অধিবেশনেই আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে বাজেট অধিবেশনের পর আমরা এই আমাদের যে সংস্কার যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের পথে আমরা আগাবো। সেই লক্ষ্যে আপনারা দেখেছেন যে বাজেট প্রথম অধিবেশনেই
আমরা সরকারি দল এবং বিরোধী দল মিলে আমরা একটি সর্বদলীয় মানে সংসদীয় কমিটি গঠন করতে গিয়ে চেয়েছিলাম জুলাই সনদের আদলে প্রেক্ষিতে সংশোধন মানে সংবিধান সংশোধন করার জন্য। কিন্তু আমরা বিরোধী দল থেকে সেই কমিটিতে নাম কয়েকবার চাওয়া হলেও তারা দিয়ে দিচ্ছে এবং সর্বশেষ তারা জানিয়েছে যে দিবে না, নাম দিবে না। তাও এটা সংসদের বাইরে আমরা তাদের বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে সেটা আমরা জানতে পেরেছি। তারপর আমরা আশা করি যে তারা এই নামগুলো যদি সেই সময় দিয়ে দিতেন তাহলে আপনার এতদিনে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনার মানে সংবিধান সংশোধনের লক্ষ্যে অনেক অগ্রগতি সাধিত হতো এবং এটা এই আগামী অধিবেশনে অর্থাৎ এই যে বাজেটের পরেই যে অধিবেশনটা আসছে সেখানেই আমরা কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক অগ্রগতি সাধন করতে পারতাম। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও এখনো বিরোধী দলের কাছ থেকে সেই নামগুলো পাইনি। এখন যে আলোচনাগুলো তারা মাঠে ময়দানে রাজনৈতিক সমাবেশে বা বিভিন্ন জায়গায় বলছেন, একটু আগে কায়ুম ভাইও বলেছেন, নিশ্চয়ই শিশির মনির ভাইও বলছেন, এর আগেও উনি এইসব ব্যাপারে অনেক কথা বলেছেন বিভিন্ন টক শোতে আমি শুনেছি যে 4 মাস। হ্যাঁ, আমরা বিএনপি সরকার গঠন করার পর আমি তো আগেই বলেছি একটা নতুন অবস্থার প্রেক্ষিতে সংসদ গঠিত হয়েছে, সংসদের কিছু আপনার নির্দিষ্ট বিধান আছে, সেই আলোকে সংসদ পরিচালিত হয়। প্রথম অধিবেশনে ধরেন বিগত তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত যে অধ্যাদেশগুলো ছিল সেগুলোকে আইনে পরিণত করা এবং সেখানে বিধি অনুযায়ী বা রীতি অনুযায়ী আপনার রাষ্ট্রপতির ভাষণ বা সেইটার উপরে একটা আলোচনা। এরপরে আমাদের বাজেট অধিবেশনে রাষ্ট্রের যে বাজেট প্রণয়ন, এগুলোকে তো আপনি ইগনোর করতে পারবেন না, এগুলোকে তো পাশ কাটিয়ে আপনি ওইটা নিয়ে আলোচনা করতে পারবেন। আর এই যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়টা, এটা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের মৌলিক চরিত্রের কিন্তু কিছু পরিবর্তন ঘটবে। সেগুলোকে তাড়াহুড়া করে না করে সেগুলো আলোচনার মাধ্যমেই আমরা আলোচনার টেবিলেই আরও আলোচনা করে সেটা সমাধান করতে চেয়েছিলাম এবং সেই অবস্থানে আমরা রয়েছি। আপনি বলেছেন গুম কমিশন, বিচার বিভাগ, সংস্কার কমিশন ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমরা সেই অধ্যাদেশগুলো কিন্তু অধিকাংশই আইনে পরিণত করেছি। হ্যাঁ, কয়েকটি আমরা আইনে পরিণত না করে আমরা বলেছি এগুলি অধিকতর আলোচনার জন্য, আমরা অংশীজনদের সাথে আলোচনার জন্য আমরা রেখেছি। এটা আমরা বাস্তবায়ন করব না বা এটা প্রণয়ন করব, নতুনভাবে প্রণয়ন হবে না তা কিন্তু না, এটা সংসদেই সেই সময়ে আইনমন্ত্রী এবং কি বলে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বা এখনও যিনি আছেন তিনি, যিনি সংস্কার কমিশনে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন, তিনিও কয়েকবারই বলেছেন যে এগুলো আমরা অধিকতর আলোচনা করে আমরা সকলে মিলে এটা প্রণয়ন করবো। কারণ ওইসব আইনে কিছু কিছু নাকি ধারা ছিল যেগুলো আপনার অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক বা সেগুলোর সাথে আপনার মানে একসাথে যায় না। সেই কারণেই এই আইনগুলো নিয়ে অধিকতর আলোচনার প্রয়োজন আছে বলে বিএনপি লার্জেস্ট পার্টি অফ মানে সংসদ তারা এটা মনে করে, সেই জন্যই আমরা সেগুলো করেছি। আর এছাড়া যেগুলো কথা হয়েছে যে সংস্কার পরিষদ, দেখেন সংস্কার পরিষদের ব্যাপারে আমরা আমাদের বক্তব্য দিয়েছি যে সংস্কার পরিষদের সাথে আমরা কখনোই একমত পোষণ করিনি এবং সেই যে ঐকমত্য কমিশনের যে আলোচনা সেখানেও আমরা এইটা দ্বিমত পোষণ করেছি। এবং এই ব্যাপারে সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে আমরা সংবিধান সংস্কার পরিষদ আমি যেটা বলেছি যে এই কি বলে যেটা নিয়ে আলোচনা হচ্ছে এখানে আমরা সংবিধান সংস্কার পরিষদ সংস্কার পরিষদ নিয়ে যেহেতু সংবিধান সংস্কারের জন্য একটা আলাদা কমিটি গঠন করা হয়েছে এবং যেহেতু আপনার এটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করার প্রয়োজন মনে করছি না। আমরা মনে করি যে সেই সংবিধান যে সংশোধন করতে হবে, আপনারা তো একমত হয়েছিলেন সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে। না, সংবিধান সংস্কার বিষয়ে আমরা একমত পোষণ করি নাই নির্বাচনের আগে। না না, আমরা দেখেন আমরা আপনি 2025 সালের 30শে অক্টোবর আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সময় যে একটি স্টেটমেন্ট তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেটার মধ্যে বিস্তারিতভাবে কিন্তু উল্লেখ করা আছে। কোনটার সাথে আমরা একমত পোষণ করেছি, কোনটার সাথে একমত পোষণ করছি না, কেন করছি না সেটারও একটা বিস্তর ব্যাখ্যা কিন্তু সেই সংবাদ সম্মেলনে প্রদান করা হয়েছিল। তো এইটা বারে বারেই কিন্তু এইগুলো নিয়ে আসা হচ্ছে। এখানে সাংবিধানিক পরিষদ যেটা গঠন করার কথা বলা হয়েছিল যে কি বলা হয় সংবিধান সংস্কার, না না না, যেটা নিয়ে শপথ নেওয়ার কথা বলছেন এটাই সংস্কার পরিষদেরই শপথ নেওয়ার কথা ছিল, যেটাতে আপনারা বলতেছেন যে এটার সাথে আমরা কখনোই একমত পোষণ করি নাই বলেই কিন্তু আমরা এইটাতে আমরা শপথ নিই। আমরা এই ব্যাপারে বলেছি এটা আগে সংবিধান বিরোধী দল থেকে আসলে এই অভিযোগটা করা হয় যে আপনারা একমত ছিলেন কিন্তু পরবর্তীতে আপনারা অবস্থান পরিবর্তন করেছেন। পুরো সংবাদ সম্মেলনটা আপনাদেরকে পড়ে শোনাতে পারি সেই সময়, এটা নতুন বিষয় না। ঠিক আছে, বুঝতে পেরেছি। আরেকটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে থাকছে যে জনমানুষের আকাঙ্ক্ষাই বিএনপির আকাঙ্ক্ষা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন গণভোটও তো জনমানুষের আকাঙ্ক্ষা। গণভোটকে আমরা তো এটা সংসদেই আমরা বলেছি যে গণভোট, আমরা এর সংসদের আগেও যে আপনার খেলা আছে যখন মানে ঐকমত্য কমিশনের মিটিং এ আমরা প্রথম দিকে কিন্তু গণভোটকে আমরা বলছিলাম এটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। আমরা বলছি সংসদেই কিন্তু এই বিষয়ে সংবিধান সংশোধন হতে পারে বা ওই বিষয়ে আলোচনা হতে পারে। কিন্তু যখন জামাতি ইসলামী এবং এনসিপি সহ
এনসিপি না, জামাত ইসলামী তখন যখন বললো যে তারা গণভোট ছাড়া নির্বাচন করতে দিবে না, তারা এই করবে না সে করবে না, তখন এই আগে যদি একটা ক্যাওয়াস কনফিউশন হয়, যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় বা একটা, তখন নির্বাচন পেছানোর কিন্তু একটা ষড়যন্ত্র ছিল যে 5 বছর নির্বাচন ছাড়াই দেশ পরিচালিত হবে, এবং সেই আলামতও আমরা কিন্তু কিছু পাচ্ছিলাম। সে কারণে নির্বাচনটাকে আমরা মানে দ্রুত করার ক্ষেত্রে আমরা গণভোটটাকে মেনে নিয়েছিলাম এবং গণভোটের ওই পর্যন্তই কিন্তু আমাদের সাথে ঐকমত্য ছিল। আমরা জেনেছিলাম গণভোটটা হবে জুলাই সনদের উপরে, কিন্তু পরবর্তীতে গণভোটের যে বিষয়গুলো আসলো সেটা আপনার পরবর্তীতে ঐকমত্য কমিশনের যিনি প্রধান তিনি আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে তারা নাকি এই জিনিসটা করে, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার কয়েকজন উপদেষ্টা বলেছেন তাদের সাথে এই আলোচনাগুলো হয়নি। তো যাই হোক, তারা যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে সেই বিষয়গুলোর সাথে আমরা 3.5 বিষয়ের সাথে আমরা একমত, 3.5 বিষয়ের সাথে একমত, এবং সেটা আমরা বাস্তবায়ন জুলাই সনদের মধ্যে সেগুলো আছে। এই জন্য আমাদের গত মে মাসের 9 তারিখে ঢাকায় আমাদের তৃণমূল নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রী কিন্তু ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে মিটিংও করেছেন। এই যে তখন জামাত এবং এনসিপি তারা যে আপনার মানে তারা বলছে যে বিএনপি জুলাই সনদ মানে না, বাস্তবায়ন করবে না, গণভোট মানে না, বাস্তবায়ন করবে না ইত্যাদি, সেই বিষয়ে আমরা লিফলেটও দিয়েছি সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদেরকে, বুকলেট যে আমাদের লিটারেচার, হ্যাঁ আমরা বলেছি আমরা এই ব্যাপারে তো বহুবার আপনার সংসদে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে, তখনও কিন্তু আলোচনা আমরা বলেছি আমরা 3.5-টির সাথে একমত। আমাদের আইনমন্ত্রী নিজে কোর্ট অ্যান্ড আনকোর্ট এই কথাগুলো বলেছেন, এবং সেই মিটিংয়ে তৃণমূল নেতাদের সাথে মিটিংয়ে আইনমন্ত্রী ব্যাখ্যা করে বলেছেন যে আমরা কোনগুলোর সাথে একমত এবং কোনগুলো আমরা বাস্তবায়ন করব। এটা আমাদের ওরিয়েন্টেশন কোর্সের মতো একটা ছিল আমাদের তৃণমূলের নেতা, বিএনপি এবং অঙ্গ সংগঠনের, যাতে আমরা জনগণকে এগুলো কথা বলতে পারি। সেই অনুযায়ী আমরা কিন্তু মাঠে ময়দানে জনগণের সাথে বিভিন্ন আলাপচারিতায় বিভিন্ন সমাবেশে আমরা কথাগুলো কিন্তু বলছি। তো এগুলো বলে যে বিএনপি করবে না, এগুলো কোনোদিন তো আমরা বলি নেই যে আমরা গণভোটের রায় বাস্তবায়ন করব না, কোনোদিন তো আমরা বলি নাই জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না, ধন্যবাদ, আমরা তো কথা বলি নাই। কিন্তু তারা সংসদে আলোচনাগুলো না করে সংসদের বাইরে গিয়ে তারা উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। আরেকটা গণ-অভ্যুত্থানের তারা স্বপ্ন দেখায়, আরেকটা আগ্নেয়গিরির স্বপ্ন দেখায়। এগুলো বাংলাদেশের মানুষ গণ-অভ্যুত্থানের পরে এখন আর খায় না। বাংলাদেশের মানুষ এখন বেটার লাইফ চায়, বাংলাদেশের মানুষ শান্তি চায়, শৃঙ্খলা চায়, কর্মসংস্থান চায়, বাংলাদেশের মানুষ এখন একটা শিক্ষিত সমাজ চায়, বাংলাদেশের মানুষ সমাজ চায়, বাংলাদেশের মানুষ এখন উৎপাদন বৃদ্ধি চায়, তারা পেট ভরে খেতে চায় এবং উন্নত জীবন যাপন করতে চায়। সেই দিকেই আমাদের নেতা জনাব তারেক রহমান অঙ্ক করছেন, যে অঙ্কের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটি বেটার বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো জনগণ। জি ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে মোহাম্মদ শিশির মনির, আপনার কাছে আসতে চাই। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলছিলেন যে তারা আসলে একমত ছিলেন না, এবং গণভোটের বিষয়ে 3.5টি বিষয়ে একমত ছিলেন। আপনার সাথে কথার কিছুটা আমি অমিল খুঁজে পাচ্ছি, আপনি যে অভিযোগ করছিলেন সেই অভিযোগগুলোর সাথে আসলে কথাটা মিলল না। আমি আপনার মতামত জানতে চাই এই ব্যাপারে। আমি কোনো অভিযোগ করবো না কারোর বিরুদ্ধে, কিন্তু কি ছিল আমরা আই উইটনেস ছিলাম সেটা বলা আমাদের দায়িত্ব, অভিযোগ না। কার কাছে অভিযোগ করবো? বিএনপি কি অথরিটি যে তাদের কাছে আমরা অভিযোগ করব? অভিযোগ করার কিছু নাই। আমার বড় ভাই বলেছেন, প্রিন্স ভাই, যে সর্বদলীয় সংসদীয় কমিটিতে নাম দিচ্ছে না বিরোধী দল, এই জন্য এটা স্ট্যাগনেট হয়ে গেছে। কেন নাম দিব আমরা? নাম দেওয়ার তো কথা ছিল না। এখন নামের প্রস্তাবটা কোথা থেকে আসলো? এইটা এখন যে কথা ওনারা বলছেন, এটা তো মেজরিটির জুড়ে, গায়ের জুড়ে বলছেন। গণভোট হলে কি হবে এটা তো আদেশে লেখা ছিল, সেটা না করে আপনি এখন বলছেন আমাকে নাম দেন। তা আপনাকে নাম কে দিবে? কেন দিবে নাম? নাম তো আপনাকে দেওয়ার কথা না। এবং পরিপূর্ণভাবে এখানে বলা কি, গণভোটে গণভোটের সাথে একমত না, অনেকগুলো বিষয়ের সাথে একমত না, এবং 3.5টি বিষয়। আচ্ছা, গণভোটে জনগণ 70% মানুষ যখন ভোট দিয়ে হা বলে, বিএনপি একমত কি দ্বিমত, এটা কোনো ইস্যু সেখানে? গণভোটে 70% মানুষের মধ্যে শুধু সব বিএনপির লোক? এখানে কি বাংলাদেশের মানুষ না? এরা বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিচ্ছে, বিএনপির কি অথরিটি আছে এটা ভায়োলেট করার? ক্যান এ পলিটিক্যাল পার্টি, জামাত ইসলামী, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিএনপি, এনসিপি ক্যান ভায়োলেট দ্য ডিসিশন অফ দ্য পিপল? জনগণের ডিসিশনকে ভায়োলেট করতে পারবে কেউ? রেফারেন্ডামে যে 69% লোক ভোট দিয়েছে, এটা কি শুধু বিএনপির লোক, শুধু জামাতের লোক, শুধু রাষ্ট্র সংস্কারের লোক, শুধু এনসিপির লোক? বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিচ্ছে, বিএনপি বলছে তারা জনগণের দল, তারা বলছে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার ভিত্তিতে যায়, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা সম্মান করছেন না তো আপনারা? জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার ভিত্তিতে যে রেফারেন্ডাম হয়েছে, সেই রেফারেন্ডামের সিদ্ধান্তকে তো আপনি উড়িয়ে দিচ্ছেন মেজরিটির জোরে। এটা তো করার কথা ছিল না। কি ছিল সেখানে? গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর যদি সংখ্যাগরিষ্ঠ লোক হা দেয়, তাহলে কি হবে? একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, আর পার্লামেন্ট নির্বাচনে একটি জাতীয় সংসদ গঠিত হবে।
কই সংবিধান সংস্কার পরিষদ তো প্রথম দিন ভায়োলেট করে ফেলেছে, প্রথম দিনই গিয়ে বলছেন না আমরা এটা শপথ নিব না, আর এখন বলছেন সংস্কার আমাদেরকে সংবিধান সংশোধন কমিটিতে নাম দেন। তো ভায়োলেট করেছেন আপনারা, অ্যাব্রোগেট করেছেন আপনারা, ডিফাই করেছেন আপনারা, অমান্য করেছেন আপনারা, জনগণের ভোটকে অমান্য করেছেন আপনারা, 70% মানুষের ইচ্ছাকে নস্যাৎ করে দিচ্ছেন আপনারা, এখন বলছেন বিরোধী দল কেন নাম দিচ্ছে না, এটা কেমন কথা হলো? সেকেন্ড প্রশ্ন দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। ওনারা বলছেন 3.5টার সাথে একমত। তো 3.5টাকে যে জনগণ 4টা করে দিয়েছে, ওটার সঙ্গে একমত না। আচ্ছা বলেন তো, একটা রাজনৈতিক দল কোন একটা বিষয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু যখন মানুষ ভোট দিয়ে বলবে এটা করো কিংবা এটা করো না, আর দ্বিমতের প্রশ্ন থাকে? আমার তো মনে হয় থাকে না। জামাত ইসলামী যে কয়টার সঙ্গে দ্বিমত পোষণ করেছে, দ্বিমত পোষণ করার পরে মানুষ যখন ভোট দিয়ে দিয়েছে 70% মানুষ, জামাত ইসলামের দ্বিমতের কি আসে যায়? তাহলে তো বোঝা গেল জনগণের মতামতের চাইতে দলীয় এজেন্ডাটাই বড় হয়ে গেল। তাহলে জনগণের মতামতটা নিয়ে মানে কি? নাকি এটা আইওয়াস? গণভোটের পক্ষে যে ওনারা করেছেন প্রচারণা, আইওয়াস? কেন গণভোটের পক্ষে প্রচারণা না করলে জুলাই থেকে বিচ্যুত মনে হয় নিজেদেরকে, তাই? কি কারণে? মাননীয় প্রধানমন্ত্রী, এখন আমি ব্যক্তিগতভাবে ওনাকে প্রেস করি এই জন্য যে উনি ব্যক্তিগতভাবে অনেক কাজ করছেন যেগুলো ভেরি গুড। উনি কস্ট কাট করে দিচ্ছেন, সিম্পল লাইফ লিড করছেন, জনগণের সঙ্গে মিশে যাচ্ছেন। আমি মনে করি এগুলো জুলাই চেতনার মধ্যে সিম্পলিসিটি করার একটা, জীবনের মধ্যে পরিবর্তন আনার একটা মাধ্যম। কিন্তু এইভাবে তো রাষ্ট্র চলবে না। রাষ্ট্র তো একটা রাজনৈতিক প্রকল্প। রাষ্ট্র তো কোনো কাউকে কিছু সুবিধা অসুবিধা দেওয়ার নাম রাষ্ট্র না। রাষ্ট্র হলো এমন একটা রাজনৈতিক প্রকল্প যেখানে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রিফর্ম যদি আপনি করতে না পারেন আর আপনার মতো করে আপনি ব্যাখ্যা দেন জনগণের মতামত হওয়ার পরেও, তাহলে আপনি রাষ্ট্র প্রকল্প সম্পর্কে আপনার এখনো ধারণার অভাব রয়েছে। জি, ধন্যবাদ মোহাম্মদ শিশির মনি। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যে বিষয়টি আবার উঠে আসছে, জনমানুষের আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন, তাদের যে ইচ্ছা সেটিকে বাস্তবায়ন না করে দলীয় আকাঙ্ক্ষাকে কি বেশি দেখুন, গুরুত্ব গণভোটে দিচ্ছেন যে কিনা? 4টি প্রশ্ন ছিল সেখানে খ নম্বর প্রশ্ন জুলাই সনদের 18 এবং 19 অনুচ্ছেদের পরিপন্থী। তো যেই জুলাই সনদ আমরা স্বাক্ষর করলাম আপনার জাতীয় সংসদের ভবনে, তাহলে সেটা কেন, সেটাকে আমাদের সাথে জনগণের সাথে প্রতারণা করা হয়নি? কেন এই বিষয়গুলো মানে জুলাই সনদের পরিপন্থী বিষয়গুলোকে আপনার মানে সেই ইয়ের মধ্যে, গণভোটের বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল? আপনি যেমন ধরেন সেখানে লেখা ছিল, গণভোটের প্রশ্ন খ ছিল, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। এই যে জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে যে কথাটা, এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে, এই কথাগুলো জুলাই সনদে ছিল না। এবং সেখানে আমাদের নোট অফ ডিসেন্টগুলো ছিল। সেই জুলাই সনদটা কি বলা হচ্ছে? জাতীয় দলিল, যেখানে একেবারে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সংসদের দক্ষিণ প্লাজায় আপনার প্রধান উপদেষ্টার সামনে উনি বসে, প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাতে ইসলাম এবং আমরা বসে স্বাক্ষর করেছি উইথ আমাদের নোট অফ ডিসেন্ট সহ। তো সেটাকে আপনি অবজ্ঞা করে যখন আপনার গণভোটের বিষয় নিয়ে আসলেন, সেটা কি আমাদের সাথে প্রতারণা নয়? সেই কথাগুলোই তো আমরা বলছি আজকে, এইগুলোই বলছি যে আজকে আমরা এগুলো বাস্তবায়ন করবো। আমরা তো বলি নাই গণভোটের আমরা বাস্তবায়ন করবো না, আমরা তো বলি নাই জুলাই সনদ বাস্তবায়ন করবো না। এই জন্যই তো আমরা আলোচনা, উনি বলেছেন কি বলে সর্বদলীয় কমিটিতে কেন নাম দিব? তাহলে একটা মানে নির্বাচিত সংসদে যখন সংবিধান সংশোধন করতে হয় তখন তো এটা প্র্যাকটিস এবং এটা নিয়মও আছে যে একটা সংসদীয় কমিটিতে সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনি যেটাই দেন না কেন, আচ্ছা, সংবিধানের মানে যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলনের পরে আমরা যে ইয়াতে গেলাম, কি বলে এরশাদের পতনের পরে যখন আমরা সংবিধান সংশোধন করতে গেলাম, তখন একাদশ সংশোধনী যেটা হলো, সেই বিষয়ে সকলের মধ্যে ঐকমত্য থাকার পরেও তো আমরা সেটা সংসদীয় কমিটিতে বসে আমরা সেখানে রিপোর্ট প্রণয়ন করে পরে সংসদের টেবিলে এটা এসছে। তো সেটা তো সংসদীয় প্র্যাকটিস। এখন বলে কে অধিকার দিল, কেন বিএনপিকে দিব? এগুলো বলে আসলে এই যে অবজ্ঞার সুরে যেসব কথাবার্তা বলেন, এটা জনগণ কিন্তু আপনাদেরকে ভালো চোখে দেখে না। আপনারা যা বলবেন তাই হবে। বিএনপিকে তো জনগণ ম্যান্ডেট দিয়েছে যে বিএনপি তো সংবিধান বা কি বলে সংসদীয় যে বিধিবিধান আছে সেটা মেনেই তো বিএনপিকে চলতে হবে। আবার আসবো আপনার কাছে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। হাসনাত কাইয়ুম, এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে জুলাই সনদের সাথে গণভোটের বিষয়গুলোর যে অমিল, আপনি অমিল খুঁজে পেয়েছেন কিনা এবং সেটি আসলে কতটা যৌক্তিক কথা বলছে বিএনপির পক্ষ থেকে বলে আমি আপনার মনে দুইভাবে দেখি। আমি দেখি যে ধরেন আমরা যখন আসলে এই জাতীয় সনদ করি তখন একটা লাইন যদি আমি একটু বলি তাহলে আপনার সুবিধা হবে। যেমন আরেকটি কথা ছিল, গণভোটের প্রশ্ন গ ছিল, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার
প্রণয়ন করা, এই ব্যাপার তো জামাত আপনার নিজেই তো এটা জুলাই সনদ আপনার ভঙ্গ করেছে। তারা যে আপনার জুলাই সংসদে এবার যে ইয়ে দিয়েছে, মানে এমপি মনোনয়ন দিয়েছে, একজনও কি সেখানে নারী ছিল? সেখানে তো তারা কি জুলাই সনদ তাদের সেখানে ভায়োলেট করে নেই? বিএনপি তো নারী যতটুকু পেরেছে নারী সদস্যদের সেখানে দিয়েছে। তারা বলেছে ডেপুটি স্পিকার জুলাই সনদ ছিল, বিএনপি থেকে তাদেরকে বলা হলেও ডেপুটি স্পিকার তারা নেয় নেই। তো এটা কি তারা জুলাই সনদ ভায়োলেট করেনি সেখানে? জি, হাসনাত কাইয়ুম আচ্ছা, বলছিলেন। আসলে গোটা জিনিসটার মধ্যে আপনার যদি ধরেন খুব অনেস্টলি আমরা বলি, তাহলে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে জুলাই সনদ যখন হচ্ছে, জুলাই সনদ পর্যন্ত রাজনৈতিক দল যারা আমরা এখানে অংশ নিচ্ছিলাম, এইটা মনে করার কোনো কারণ নাই যে আমরা যারা অংশ নিচ্ছিলাম এবং আমরা যেটা ঠিক করছিলাম এটাই হচ্ছে ফাইনাল, কিংবা আমাদের এই অথরিটি আছে যে আমরা একমত হইলাম তার মানে এটা জনগণের জন্য অবশ্য করণীয় হয়ে গেল, এরকম না। আমাদের জন্য করণীয়, আমরা যারা এটাতে স্বাক্ষর করলাম, আমরা মানুষের সামনে কমিট করলাম যে আমরা এগুলি মেনে চলব, ঠিক আছে? জুলাই সনদ হওয়ার পরে আসলে গণভোটের প্রশ্নটা আসলো তার উপর। এই ঐকমত্য কমিশনের কতগুলো ত্রুটি বিচ্যুতি ছিল। ত্রুটি বিচ্যুতির মধ্যে একটা হচ্ছে, দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে যে আমরা কি করতে চাই, মানে কি পরিবর্তন করতে চাই, আর একটা হচ্ছে কোন পদ্ধতিতে এই পরিবর্তনটা হবে। আমরা আসলে কি পরিবর্তন করতে চাই এটা নিয়ে যত আলোচনা করছি, কোন পদ্ধতিতে আলোচনাটা মানে পরিবর্তনটা হবে এইটা নিয়ে তত আলোচনা হয় নাই, ভিন্ন মত রয়েছে। আলটিমেটলি যেটা হইলো, যেটা আসলে আলাপ হয় না, আমাদের দিক থেকে তো আমরা এই প্রস্তাব করলাম, সবার দিক থেকে আমরা, এমনকি যখন এটা ফয়সালা হয় না আমরা তখনও চাইছিলাম যে আরও সময় বাড়ানো হোক, পদ্ধতি নিয়ে দরকার হয় আমরা আরও 7 দিন আলোচনা করি। বিএনপি এবং তার সাথে এখন যারা বিএনপির ঘনিষ্ঠ এরকম কিছু রাজনৈতিক দল তখন আলোচনা বললো যে এইটার আলোচনা করার দরকার নাই, এইটা ঐকমত্য কমিশন ঠিক করুক, এটা আমরা মেনে নেব। এরকম একটা বিষয়ের ভিতর দিয়ে আসলে ঐকমত্য কমিশনের সমাপ্তি হলো। ঐকমত্য কমিশন যখন আসলে এই গণভোটের জন্য এই কন্ডিশনগুলি দিল, এই কন্ডিশনগুলি নিয়ে কিন্তু আমার জানা নাই যে বিএনপি এই কন্ডিশনগুলি নিয়ে কোনো রকমের বিরোধ কিংবা আসলে মতভিন্নতার কথা বলছে। যখন এই পদ্ধতিগত প্রশ্নটা আসলো যে এইটার পরে এই জিনিসগুলি ঘটবে, বিএনপির দিক থেকে আমি মনে করি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসাবে যদি তারা এটার সাথে একমত না হয়, তাহলে তাদের উচিত ছিল, এদের আপত্তিতে এর আগে অনেক জিনিস থামছে, কিন্তু জুলাই জাতীয় সনদের মধ্যে আমি বলি যে ওনাদের নোট অফ ডিসেন্ট যায় না, এরকম কথা বলা হয়েছে। ওনাদের আপত্তির পরে নোট অফ ডিসেন্ট উল্লেখ করে তো ডকুমেন্ট হয়েছে। আমরা যেটা স্বাক্ষর করছি আর ডকুমেন্ট হিসেবে যেটা বের হয়েছে এটা পার্থক্য আছে। কিন্তু এই স্বাক্ষরের পরে যে গণভোটের বিষয় নির্ধারণ যেটা হবে সেটার সাথে বিএনপির সাথে কোনো আলোচনা হয়নি। আমি শেষ করি আমার এটা ঐকমত্য কমিশনের যিনি প্রধান ডক্টর আলী রিয়াজ, তিনি এককভাবে প্রধান উপদেষ্টা এবং কয়েকজন উপদেষ্টার সাথে আলোচনা করে, এবং সংসদের বাইরে আমরা আমাদের বাইরে আমরা শুনেছি জামাতি ইসলাম এবং এনসিপির সাথে আলোচনা করে এই কাজটি তারপর করেছে। নির্বাচন বিলম্বিত না হওয়ার কারণে আপনারা আমরা তখন নির্বাচনকে বিলম্বিত করার একটা গভীর একটা ষড়যন্ত্র ছিল। আমি এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা এবং কয়েকটি রাজনৈতিক দল, আপনার এই অভিযোগের সাথে আমি কোনো ভিন্নমত করতেছি না। ধরেন ফর দ্য আর্গুমেন্টস সেক আমি এটা মাইনে নিলাম। মাইনে নেওয়ার পরে জনগণের কাছে আপনি যখন গেলেন এবং জনগণকে যখন বললেন এবং জনগণ যখন আপনাকে দিল, এইটা দেওয়ার পরে যখন আপনি আসলে নির্বাচিত হয়ে আসছেন, আপনার 2/3 মেজরিটি নিয়ে আসছেন, তো 2/3 মেজরিটি নিয়ে আপনি যদি সংস্কার পরিষদ করেন এবং সংস্কার পরিষদে বসে যদি আপনি যেটাকে আপনি এখন বলতেছেন না সংবিধান অনুযায়ী সংসদে বসে এটারে সংশোধন করার জন্য বসবেন, তো সংসদীয় কমিটি করবেন, তো এগুলি হচ্ছে আপনার ডিজাইন। আপনি নট ডিজাইন, এইটা পার্লামেন্টারি প্র্যাকটিস, ওই প্র্যাকটিসের বাইরে সংসদের বাইরে বসে অনেক কথা বলা যাবে না না কায়ুম ভাই। না না প্র্যাকটিসকে আপনি এই পর্যন্ত এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। দুইটাই প্র্যাকটিস। সংবিধান বানায় কিভাবে সেটার তো একটা প্র্যাকটিস আছে। সংবিধান বানাতে যাচ্ছি না, তো আমরা তো ওইটার সাথে একমতই না। আপনি সংস্কার করবেন না এটা বলছেন না, আমরা বলেছি সংবিধান সংশোধন করব। আপনি সংবিধান সংশোধন করে ইয়ে বানাইতে পারবেন, মানে আপার হাউস বানাইতে পারবেন না? সংবিধান সংশোধন করে তো সংবিধান সংশোধন করে আপার হাউস হবে? অবশ্যই হবে। কিভাবে হবে? অবশ্যই হবে। আপনার সংবিধানের মধ্যে এই জিনিস তো আপনার ধরেন, আপনারা যারা ওইখানে গেছেন তাদের সাথে তো আমরা বহুবার এই কথা বলছি। আপার হাউস একটা জিনিস আপনি আপনার ডিজাইনে আছে, আপনি এটা সংশোধনের ভেতর দিয়ে বানাইতে পারবেন না। আপনি যদি আপার হাউস করতে চান, হ্যাঁ, এইগুলি হচ্ছে ধরেন এইটা না, আমি বলতে চাই ধরেন এগুলি ঠিক আছে, টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতি সবই হয়েছে,
কারোর মধ্যে সন্দেহ ছিল, কারোর মধ্যে ভয় ছিল, এই সেগুলির ভেতর দিয়েই আমরা ধরেন সমস্ত কিছুর বাইরে গিয়ে একটা নির্বাচন করে নির্বাচিত হয়ে আসার পরে আজকে যদি আসলে যেই জায়গাগুলিতে আপনি সংবিধানের সংশোধন করবেন বলতেছেন, করবেন তো কিছু, সেইটা যদি আপনি কি হয়, পার্থক্য কি হয়, সংশোধন করেন যদি আপনি, তাইলে এটা কোর্টের এখতিয়ারের মধ্যে আপনি থাকেন। সংশোধন করার পরে কোর্ট আপনার 4 জন 3 জন এরকম ভোটাভুটির ভিত্তিতে আমরা দেখছি বলে দিছি যে না এগুলি চলবে না, আপনি বেসিক স্ট্রাকচারের মধ্যে হাত দিচ্ছেন, আপনার এই সংশোধন না, এটা মোট দিন সংশোধন হয়ে গেছে, অতএব এটা টিকবে না। আর আপনি যখন সংস্কার পরিশোধ করে আসবেন তখন কোর্টকে আপনি এই জায়গাটার মধ্যে কোর্ট আসলে একটা বাইন্ডিংসে পড়ে যেটা জনগণই পরিবর্তন করছে এবং কোর্ট এটাকে রক্ষা করতে বাধ্য। কোর্ট তখন আপনার সংশোধনী যেটা বলতেছেন এই সংস্কারটাকে আপনার রক্ষা করতে বাধ্য, এর বাইরে তো আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আসলে কোর্ট পর্যন্ত না কোর্ট গিয়ে পর্যন্ত কোর্ট পর্যন্ত যদি যায় যায়, তাহলে ওনারা যে তাহলে- পরিবর্তনটা করবে আপনার কোর্টে এই তো এই পরিবর্তন- ব্যাপারে যে রিটও হয়েছে আমরা শুনেছি, হ্যাঁ, সেটা সেই হয়েছে। রিট শুনানির পর্যায়ে আছে, তার শুনানি হয় মধ্যেই তো নাই। আপনারা ধরেন না সেটা তো আরেক জিনিস না, ঘটাইছেন ভাই। এটা আমরা ঘটাই নাই, সরি, এইটার সাথে আমরা জড়িত না। সরকার তো। নো, সরকার জড়িত না, সরকার। নো এটা একমত না, এটা এইসব কথা ওই আগেরকার আমলের মতো এইসব কথা চিন্তা করবেন না। কেন? এটা কোর্টকে আমরা হস্তক্ষেপ করি না, আমরা এই রিট করাই নাই। আপনার এটা রিটের জড়িত কথা না। বলছি না, হ্যাঁ, রিট তো সরকার আছে। কি বলতে যাচ্ছে আপনি যে বিচার বিভাগকে যে ওইখান থেকে আসলে সেক্রেটারিয়েট যে আপনি আমরা- না, না, আমরা তো- মামলা চলমান অবস্থায় যে আপনি না, সরাইলেন, না, এটার সাথে তো অনেক মানে এটা তো এখানে বলা ঠিক হবে আপনি না। মামলা অনেকেই একমত না, যারা বিচার বিভাগের যারা একদম একমত শীর্ষ না হইতে পর্যায়ে পারে আছেন, না। মূল চালিকা শক্তির মধ্যে আছেন, তারাও একমত না। না হইতে পারে তো। তাদের সেই জন্য সেটা তো বিরোধী মামলার দল পরিচয় থেকে- দিতে আচ্ছা, হবে। বিরোধী দল থেকেও সংসদে কিন্তু বলা হয়েছে- আলোচনার মাধ্যমে এইটা আমরা করব। এইটা আপনি এটা আসলে within short time হবে। ওই দুইটা জিনিসই তো আপনি বললেন তাহলে সালে ভাই, একটা বললেন যে আদালতে মামলাটা আছে, তাহলে মামলাটা কেমনে মানবো, মামলার না এই যে একটু আগে আরেকটা বলছিলাম না না হয় যে কোর্ট যদি আপনার কোনো নির্দেশনা দেয়, এই আলোচনার মধ্যে যদি সেটাও নির্দেশনা যদি আসে, সেটা আমরা মেনে নিব, অসুবিধা নেই তো। তাইলে কি হবে, অসুবিধা দাঁড়াবে নেই তো। কি মানুষের যে অর্জন, মানুষ যে এত বড় যে একটু আন্দোলন আগে করে, বলছেন কোর্ট যদি আপনার সেখানে কোনো মানে আবার কোনো বিপক্ষে রায় দেয় যে না এটা হবে না, 4 জন 3 জন ইত্যাদি, তো এর আগেই তো আমাদের যদি এই নির্দেশনাটা আসে, অসুবিধা কোথায়? ওই আমি আগে- আমি আইনগতভাবে খুব একটা পরিপক্ক না, আমি না, এভাবে স্বাভাবিক। যেতে চাই না, Sorry, ওই sorry, আলোচনায় sorry, যেতে চাই না। আমি আমার হাসান কেন? আমি একজন পলিটিক্যাল লিডারের আমি সাথে আলাপ করি। পলিটিক্যাল এটা না, ঠিক আছে, আমি আইনের জায়গাটা বাদ দিলাম, আমি পলিটিক্যাল লিডার হিসাবে বলি। সালে ভাই ধরেন এই যে জিনিসটা আপনারা তো করবেন, একটা পরিবর্তন তো করবেন, অবশ্যই এই পরিবর্তনটা যাতে টেকসই হয়, অতীতের যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা হচ্ছে একটা আন্দোলনের পরে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার করছিলাম, অনেকে মিলে আপনারা রাজি হয়েছিলেন, আমরা অনেকে আন্দোলন করে, দেশের মানুষ আন্দোলন করে একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, আদালত এটাকে একটা পদ্ধতিগত ত্রুটির কথা বলে নাই করে দিল। আমরা এবার রাজনৈতিক প্রভাবে সেটা হয়েছে, এটা আপনারা এখন এটা ওপেন সিক্রেট, আপনারা সবাই জানেন, আমরাও জানি মেবি সেটা। কিন্তু এটাতে প্রভাব খাটানোর জন্য আইনের তো কতগুলো জায়গা লাগে, ব্যবহার লাগে, প্রভাব তো আর এইভাবে খাটানো যায় না। আমার বিরুদ্ধে মামলা নাই, আমাকে তো আর বিচার গিয়ে করে ফেলতে পারবে না। তাহলে আমি এখানে কথাটা শেষ করতে চাই জি যে আপনি এইটা টেকসই হইলে আপনার সমস্যা কি? না, আমরাও চাই টেকসই হোক, আমরা মনে করি এই পদ্ধতিতেই টেকসই হবে। এটা সবাই মিলে যদি একসাথে আমরা বসতে পারি, আলোচনা করতে পারি, এর মধ্যে দিয়ে টেকসই। আপনার গণ অভ্যুত্থানের আগে যে যে রাজনৈতিক আশঙ্কাটা পরিস্থিতি, করছেন। এখনকার রাজনৈতিক পরিস্থিতি কি এক? এই যে ধরেন আপনার কোনোদিন এর আগে কি বলে সংসদের নেতা বা সংসদের বিরোধী দলের নেতা সংসদ কক্ষে ওই বাজেটের পরে কি করমর্দন করেছে? কোনোদিন আপনার বিরোধী দলের নেতা বলার পরে, আপনারা দুই দল মিলে বিরোধী বিল দলের আনলেন। নেতা বলার সাথে সাথে তার এলাকায় একেবারে মন্ত্রী, সিটি কর্পোরেশন প্রশাসক পাঠিয়ে বিরোধী দলের নেতা সহ ওখানে কি কি এলাকাগুলো দরকার সেগুলো আচ্ছা। যেখানে আপনার হচ্ছে, এটা কি আগে কখনো হয়েছে? আমরা তো আমরা তো এখন একটু ঐক্যবদ্ধভাবেই শিশির মানির কাছে সবকিছু আসতে করতে চাই। জি, আমরা ওই যে কোনোদিন বিরোধী দলের আসনে আপনার কোনো অনুদান গিয়েছে, এবার 20 কোটি টাকার উপরে সেখানে অনুদান গিয়েছে, এটা কি আগে কখনো গিয়েছে? তার পরিবর্তন তো আসছে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে পরিবর্তনের আসবে। বিষয়ে আছি। মোহাম্মদ শিশির মনির, আপনার কাছে একটু আসতে চাই, অনেকক্ষণ ধরে এই একই আলোচনা চলছে। ঢাকা 15 আসনে সরকারি দলের প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে আপনাদের আমির পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে নাগরিক সমস্যার জন্য শুধু সরকার নির্ভর করে না, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে, যেমন ড্রেনে বর্জ্য না ফেলা, এমন উদাহরণ দিয়েছেন তিনি। বিরোধী দল হিসেবে সরকারের যেমন ভুল ধরছেন, বিভিন্ন বিষয়ে সংস্কারের বিষয় আসছে, সেই সাথে সমন্বিতভাবে নাগরিকদের সচেতন করার যে কৌশল, সেটি কি আপনাদের নতুন সংসদীয় রাজনীতির অংশ কিনা? কারণ আপনাদের দলের আমিরের বক্তব্য সরকারি মন্ত্রী এমপিদের মতো জনগণের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া আসলে পুরনো
চর্চার মতোই মনে হচ্ছে কিছুটা, নাকি পরিবর্তনের দিকে হাঁটার চেষ্টা নিশ্চয়ই করছে? এটা পরিবর্তনের সিমটম। কিন্তু দেখেন, আপনি রাষ্ট্র দুই একজন ব্যক্তির আচরণে পরিবর্তন হবে না। রাষ্ট্র পরিবর্তন হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভিতরে অর্থবহ সংস্কার সিস্টেম চালু করতে পারলে। আচ্ছা বলেন, আপনি একা যতই ভালো হন, রাষ্ট্র ফাংশন করবে? কিন্তু 20 কোটি মানুষের দেশ, এই 20 কোটি মানুষকে ফাংশন করানোর জন্য কতগুলো ইনস্টিটিউশন হয়েছে। এই ইনস্টিটিউশনগুলো যদি প্রপারলি ফাংশন না করে, আমি ব্যক্তিগতভাবে যত সহজ সরল জীবনযাপনই করি না কেন, তাতে কি নির্বাচন কমিশন ঠিক হয়ে যাবে? নির্বাচন কমিশন সিস্টেম যদি আপনি ঠিক করতে না পারেন, এই তো কয়দিন পরে আসতেছে স্থানীয় সরকার নির্বাচন, আপনি দেখবেন সেখানে কি হয়। যদি নির্বাচন প্রক্রিয়াকে আপনি স্বচ্ছ জবাবদিহিতামূলক সিস্টেমের মধ্যে দাঁড় করতে পারেন, এটা হবে প্রকৃত অর্থে স্টেটম্যানশিপ। আমি 2-4টি কথা বলে যাই। প্রিন্স ভাই বলেছেন যে ওনারা বলেন নাই গণভোটের বাস্তবায়ন করবেন না। ওকে, বলেন নাই, বাস্তবায়ন করেন না কেন তাহলে? হবে সময় যেভাবে চেয়েছেন, বাস্তবায়ন, সময় চেয়েছেন। কিসের সময় চাইবেন? আইনকে হবে। ভায়োলেট করছেন। তা আইন যে কি আইনটা আপনারা- কার্যকর আছে, আপনারা- একটা কোনো কাজ নেই? আমি আপনার সময় বলি না, আর কিন্তু কোনো ভাই কাজ কিছু। নেই? এই এগুলো তো যে বাজেট তাহলে অধিবেশন এই আপনি যে ডিসেম্বর একটা, পর্যন্ত পিছাই দেন। তাহলে আর কি করবেন? উনি বলুক। আচ্ছা না, আচ্ছা, বলেন, sorry, বলেন। শিশির মনে এই যে কিভাবে বাস্তবায়ন হবে, এই বাস্তবায়ন প্রক্রিয়ার কথাটা যেখানে বলা ছিল, এটাকে তো ভায়োলেট করে ফেলেছেন। স্বেচ্ছায় ভায়োলেট করেন আর ক্ষমতার কারণে ভায়োলেট করেন। ভায়োলেট তো করে ফেলেছেন, এটা তো ভায়োলেট করার কথা না আপনার। ভায়োলেট করে এখন আপনি বলছেন আমরা করব, হলো না তো কথাটা। সেকেন্ড প্রশ্ন হলো, কমিটিতে নাম দিতে হয় প্র্যাকটিস। ওকে, কমিটিতে নাম দিতে হয় প্র্যাকটিস, সংবিধান সংশোধন কমিটিতে নাম দিতে হয় প্র্যাকটিস। এই যে আদেশের মাধ্যমে যে প্রক্রিয়ার কথা বলা ছিল, এটা তো ইভেট করে ফেলেছে ওই কমিটি। এটাকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ছোট্ট কমিটি, প্রশ্ন আসছে। সংবিধান সংস্কার। সংস্কারের প্রশ্ন যখন আসছিল, তখন বিচার বিভাগ পৃথকীকরণে আপনাদেরই এক দলীয় সংসদ সদস্য, তারাও আসলে একমত হচ্ছিলেন বিএনপির সাথে যে বিচার বিভাগ পৃথকীকরণ এখনই ঠিক হবে না। এটা অনেক ক্ষেত্রে হয়তো বা কিছুটা কৌশলগতভাবে অনেক কোনো একটা ঝামেলার তৈরি হতে পারে, এমন একটা কথা এসেছিল। এই বিষয়ে কোনো মন্তব্য আমি করতে চান বলছি, কিনা? মন্তব্য করবো, অবশ্যই করবো। আরেকটা কথা বলেছেন যে বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। ওকে, উই অ্যাডমিট, ইয়েস, বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। গণভোটে মানুষ ম্যান্ডেট দেয় না? তো দুটো ম্যান্ডেট দিয়েছে, রাইট? একটা বিএনপিকে দিয়েছে, আর একটা গণভোটে ম্যান্ডেট দিয়েছে। আপনি বিএনপির ম্যান্ডেটটাকে উচ্চকিত করছেন, গণভোটের ম্যান্ডেটটাকে কেন করছেন না? আপনি সত্যিকার অর্থে জনগণের ক্ষমতায় যদি বিশ্বাসী হন, তাহলে আপনাকে যে ম্যান্ডেট দিয়েছে এটাকেও যেমন রেসপেক্ট করবেন, গণভোটে মানুষ যে ম্যান্ডেট দিয়েছে এটাকে তো রেসপেক্ট করবেন। নাকি আপনি একটাকে আগে তুলবেন আরেকটাকে পরে তুলবেন? এইখানে আমি একটা বৈপরীত্য দেখতে পাই। এটা করা উচিত হয় নাই। ইতিহাস এগুলো নেগেটিভ ভাবে লেখা হবে। এরপরে যেমন বলেছেন যে ডেপুটি স্পিকার আমরা নেই। আচ্ছা বলেন তো, ডেপুটি স্পিকার সংস্কারের কথা কি বলা আছে? একটা উচ্চকক্ষ হবে, একটা নিম্নকক্ষ হবে। নিম্নকক্ষে 2জন ডেপুটি স্পিকার হবে, উচ্চকক্ষে 2জন ডেপুটি স্পিকার হবে। নিম্নকক্ষের 2জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন হবে বিরোধী দল থেকে, উচ্চকক্ষে 2জন ডেপুটি স্পিকার থেকে একজন হবে বিরোধী দল থেকে। এই স্কিমটা মানছেন তারা? স্কিম না মেনে আমাদের উচ্চকক্ষ যখন গঠন হবে তখন আপনারা নিবেন, এই অসুবিধা নেই তো। স্কিমটা কথা তো ছিল 180 দিনের ভিতরে সব হয়ে যাবে। কথা তো ছিল এই সব পরিষদের ভিতরে সব হয়ে যাবে। কথা তো ছিল পরিষদের ভিতরে সব হয়ে পার্লামেন্টের দুভাগে বিভক্ত হয়ে যাবে। সেইখানকার প্রশ্ন ওইটা দাঁড়িয়েছিল যে নিম্নকক্ষে যে 2জন ডেপুটি স্পিকার থাকবে, একজন হবে বিরোধী দল থেকে, উচ্চকক্ষে যে 2জন থাকবে, একজন হবে বিরোধী দল থেকে। সেই স্কিমের ভিতরে না গিয়ে আপনি আপনার দয়া এবং অনুকম্পা যখন দেখাতে চাইবেন, যারা এই সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছে, কাজ করেছে, ঐকমত্য করেছে, বিএনপি রেফারেন্ডামের প্রস্তাব দিয়েছে। বিএনপি তো দিয়েছে রেফারেন্ডামের প্রস্তাব, আমরা তো দিইনি রেফারেন্ডাম। অবশ্যই বিএনপি referendum বলছে এবং তারা সেটা বাস্তবায়ন করবে। আপনি কত সময় দিতে চান? বিএনপি referendum এর বাজেট এবং কেন? সবকিছু এইটাই ভুল হচ্ছে। আমি সময় দেওয়ার কে? আমি শিশির মনির সময় দেওয়ার কেউ? ব্যক্তিগতভাবে না, দলীয়গতভাবে আপনাদের সেটা অবস্থান থাকবে। জামাত সময় দেওয়ার কেউ? রাষ্ট্র সংস্কার আন্দোলন সময় দেওয়ার কেউ? এনসিপি সময় দেওয়ার কেউ? সময়টা দিয়েছে তো আইন। আইনে তো বলা আছে সময় কতদিন। এই সময় কি জামাত চেঞ্জ করতে পারবে? রাষ্ট্র সংস্কার আন্দোলন চেঞ্জ করতে পারবে? এনসিপি চেঞ্জ করতে পারবে? বিএনপি চেঞ্জ করতে পারবে? দেখেন, আইনটা থাকা সত্ত্বেও আইনটা আপনি মানছেন না কেন এটা? আর আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন বিচার বিভাগের সচিবালয় নিয়ে, বিচার বিভাগের সচিবালয়তে এস্টাবলিশ হয়ে গেছিল, সিনিয়র সেক্রেটারি নামে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং ফাংশন করছিল। সেই ফাংশন বিল্ডিংটার সামনে গেলে আমার এখনো হার্ট ব্লিডিং হয়। বিল্ডিংটা কিন্তু এখনো আছে, সাইনবোর্ডটা এখনো লেখা আছে। তখনকার দিনের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ঘটা করে সকলকে নিয়ে উদ্বোধন করেছিলেন একটা সাজ রবে। এই বিষয়টাকে এসে ওনারা ডিস্ট্রয় করে দিয়েছেন। কাজটা তো ঠিক করেননি। যদি ওনাদের কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন থাকতো, ওনারা যদি মনে করতেন যে এই সেকশনটার সঙ্গে আমরা একমত না, ওই সেকশনটা অ্যামেন্ড করতেন, ওই ধারাটা অ্যামেন্ড করতেন। কিন্তু পুরো সিস্টেমটাকে অ্যাবলিশ করে দিয়ে এখন যদি বলেন যে আমরা করব, যা আছে তা আপনি রিপিল করে দিয়েছেন আর আপনি করবেন, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে, তাহলে তো বিশ্বাস করবো, অসুবিধা কি? ক্ষমতা থাকলে তো বিশ্বাস করতেই হবে। জি, ধন্যবাদ একটা মোহাম্মদ জিনিস শিশির বলি, মনির। একেবারে আমি- শেষ পর্যায়ে রয়েছে। আচ্ছা।
জি হাসনাত কাইম না, বলুন। আমি এই যে প্রিন্স ভাইয়ের একটা জিনিস মনে করাই দিই, আমাদের এরকম ঘটনা ঘটে, আমরা শেখ হাসিনা এবং খালেদা জি একসাথে বসে দুই দল মিলে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসে, তখন আন্দোলনের সময় দুই নেত্রীর এরকম হাসি হাসি ছবি আমরা দেখি, মানুষ আশা করতে চায়। কিন্তু এটাই হচ্ছে অভিজ্ঞতা, যে যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিষ্ঠানের পরিবর্তন না করেন, এরকম একজনের সাথে একজনের বসা, একজনের সাথে একজনের মিল, কিংবা একটা বিল নিয়ে আসলে একমত হওয়া, এটা দিয়ে রাষ্ট্র পরিবর্তিত হয় না। দীর্ঘদিন ধরে রাষ্ট্রের পরিবর্তনের জন্য মানুষের মধ্যে যে অভিজ্ঞতা থেকে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটার সাথে আসলে আমরা যারাই এরকম ইয়ে করব, আমি এখন ধরেন গলাবাজি করে বলতে পারবো যে এটা কিছু না, কিন্তু বিষয়টা এত সহজ না। ইতিহাসে এই জায়গাগুলি খুব বড় আকারে একটা সময় ফেরত আসে, এবং আমরা তখন ক্ষতিগ্রস্ত হই, জাতি ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা যাতে সেইটার দিকে না যাই, আমি মনে করি যে সেই দিকে এখনো সুযোগ আছে। আমি এখনো মনে করি আমরা 180 দিনের ভিতরে আছি। এই 180 দিনের ভেতরে ওনাদের হিসাব করে দেখা দরকার যে ওনাদের তো কোনো লোকসান নাই, না, লোকসান। তাহলে এটাকে অমান্য করলে একটা এক্সাম্পল তৈরি হয়। এরপরে আপনি নির্বাচিত হয়ে এসে যার জন্য যা ম্যান্ডেট দেবেন, আপনি কোনোটাই বলবেন যে এগুলো আমি এই কারণে আমি মনে করছি এটা না দিলে আপনি আমারে ভোট দিবেন না, এই জন্য আমি এগুলো বলছিলাম, কিন্তু আপনার তো আমি এগুলো মানতে বাধ্য। আমরাও সেই প্রত্যাশা রাখি জনগণের এরকম মানুষের জায়গা যে পলিটিক্যাল প্রত্যাশা ছিল পার্টির সাথে সেটার পিপলের বাস্তবায়ন হোক। ট্রাস্টটা যেন নষ্ট না হয়। জি ধন্যবাদ হাসনাত কাইম, ধন্যবাদ মোহাম্মদ শিশির মনির, এবং অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইমরান সালেম শেষ। প্রিন্স। আমাকে কিছু বলতে দিবেন শেষ না? করতে চাচ্ছি, আপনি যদি কিছু যোগ আমি করতে চান। আমি জি। একটু বলতে চাই, দেখেন রাজনীতিতে আলোচনা সমালোচনা থাকবে, বিরোধ থাকবে, সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াটাই হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ আমরা উদযাপন করতে যাচ্ছি। সেই কারণে আজকের এই টেবিলে যতই দ্বিমত আমরা পোষণ করি না কেন, যতই আমরা মানে ভিন্নমত পোষণ করি না কেন, কিন্তু এই ভিন্নমত দ্বিমতকে গ্রহণ করা বা এটাকে বলার সুযোগ করে দেওয়া, বা এটাকে আমি সম্ভব হলে ধারণ করে, এর মধ্যে কিন্তু রাজনৈতিক একটা সৌন্দর্য এখানে আছে। সে কারণেই যাই হোক না কেন, আমরা সব বিষয় জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির যেমন আগেও যে অবস্থান ছিল, এখন অবস্থান একই, আমরা এটা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ, এবং এই বাস্তবায়নের লক্ষ্যে আমরা সংসদে এবং সংসদের বাইরে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য যারা মানে অংশীজন রয়েছে, তাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াস আমরা কামনা করি। এবং রাজনীতির যে একটা নতুন অধ্যায় আমরা রচনা করব, যেটা আমাদের গণ অভ্যুত্থানের পরেই আমরা অঙ্গীকার করেছিলাম, সেই নতুন অধ্যায় রচনা, অর্থাৎ রাজনৈতিক মানে আমরা কি বলা যায় এটাকে, রাজনীতি নতুন করে যে বিনির্মাণ, জনগণের জি, কল্যাণের জি। রাজনীতি, দেশের কল্যাণের রাজনীতি, নিজের কল্যাণে না, জি। বা নিজের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য না। সেই কারণে আমরা এই যে উত্তেজনাকর বক্তব্য কিংবা রাজপথে আন্দোলন কিংবা আরেকটা গণ অভ্যুত্থান বা আরেকটা জি। আগ্নেয়গিরি সৃষ্টি, এগুলো কথা না বলে আসুন আমরা একসাথে বসে সংসদে আলোচনা করি। যেরকম এইবার সংসদে বাজেট অধিবেশনের শেষের দিন আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলের নেতা যেই সৌহার্দ্যমূলকভাবে যে বক্তব্যগুলো দিলেন এবং যেভাবে আলোচনা করলেন, সেভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরাও সেই প্রত্যাশা রাখি। 180 দিনের মধ্যে আছি আমরা, এরই মধ্যে যেন সংস্কার সম্ভব হয় সরকারের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে।